নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। এই মুহূর্তে রাজ্য রাজনীতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা নজর রাখতে চলেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। আমরা কোন কোন বিষয়ে নজর রাখবো? আমরা নজর রাখবো একদিকে তৃণমূলের থেকে বার্তা যে বাম কংগ্রেসের সঙ্গে তারা জোট বাঁধতে চায়, জানি আমাদেরকে আপডেট দেবেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউলের কাছে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে বাম কংগ্রেস জোট হচ্ছে তার বড় শরিক বাম, তারা কিন্তু আব্বাস সিদ্দিকীকে খানিকটা পছন্দই করছেন এরকম একটা বার্তা দিচ্ছেন, কিন্তু ওয়েসিতে তাদের আপত্তি রয়েছে। ঠিক কি বার্তা দিয়েছেন সেটা জানবো জিয়াউলের কাছ থেকে। এবং অবশ্যই রয়েছেন পার্থ যেটা আমাদের জানাবে সেই বামেদের কথা, বামেরা ঠিক কিভাবে শিলিগুড়ি আজ মুড়ে ফেলতে চলেছেন সেই পরিকল্পনার কথা জানবো। কিন্তু প্রথমে উজ্জ্বলের কাছে যাবো আমরা। উজ্জ্বল, প্রথমে যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে যে তাপস রায়ের বিষয়, যাবো তোমার কাছে। তার আগে একবার তাপস রায় ঠিক কি বলেছেন সেটা শোনাতে চাইবো দর্শকদের। এবং আমি বলছি যদি এখানে কংগ্রেসে থাকেন আমি তাদেরও বলবো যদি তোমরা লড়তে পারো তোমাদের সাথ দেবো, কিন্তু তোমাদের আজকের শক্তিতে তোমরা লড়তে পারবে না। ওই শক্তির সঙ্গে মমতা ব্যানার্জি সাথ দাও। বামপন্থীদের কাছে বলবো, আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, সিপিএম, তোমাদের কাছে বলবো যে বাংলার প্রশ্নে আর এই ভয়ঙ্কর শক্তি কাপালিক শক্তির বিরুদ্ধে তোমাদের যদি লড়াই করার ক্ষমতা থাকে, আমি বিধায়ক বরানগর তোমাদের সঙ্গে মিছিলে প্রথম হাঁটবো বামপন্থীদের। কিন্তু যদি না পারো তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে হাঁটো, সাথ দাও, আমাদের সঙ্গে হাঁটো, আমাদের সাথ দাও বাংলার স্বার্থে, বাংলার গরিমার স্বার্থে। উজ্জ্বল, 21-এ কি তাহলে নতুন সমীকরণ, কোথাও জোটের বার্তা দিলেন তাপস রায়? দেখো, এখনো পর্যন্ত দলের তরফ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা না হলেও তাপস রায়ের বক্তব্য যথেষ্টই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এই কারণ তাপস রায়ের বক্তব্য যেটা বলা হচ্ছে, যেটা আমরা বিহারে দেখেছিলাম যে মহাজোটের বিষয়, সেই মহাজোটের কিন্তু একটা ইঙ্গিত বোঝা যাচ্ছে। তার কারণ তিনি বলছেন যে কংগ্রেস যেখানে পারবে তারা লড়াই করবে, আমরা সমর্থন করব, এবং যেখানে না পারবে তারা আমাদেরকে সমর্থন করবো। বামেদের ক্ষেত্রে সেই একই কথা বলেছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে যে সব অসাম্প্রদায়িক দলের যে এক ছাতার তলায় আনার সেই যে রণকৌশল, সেই রণকৌশল কি তাহলে তৃণমূলের তরফ থেকে চিন্তাভাবনা চলছে? যদি সেই চিন্তাভাবনা চলে তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে, যে বামেরা কি করবে, কংগ্রেস কি করবে, তাদের কি চিন্তাভাবনা রয়েছে? যদিও এখনও পর্যন্ত এই বিষয়টা স্পষ্ট নয়। তার কারণ কিছুদিন আগেই সীতারাম ইয়েচুরির বক্তব্য আমরা শুনেছিলাম যে তাদের বক্তব্য ভিন্ন। তারা তৃণমূল এবং বিজেপি দুজনেরই বিরুদ্ধে লড়াই করতে চান, কিন্তু রাজনীতিতে কিন্তু কোনো কিছু স্থায়ী নয়। তার কারণ যখন এখনও পর্যন্ত অনেকটা সময় বাকি রয়েছে, কোন সমীকরণ বদলাবে, কোন সমীকরণে আদৌ মহাজোট সম্ভব কিনা সেই বিষয় তো ভবিষ্যতে জানা যাবে। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে এই বক্তব্যটাকে একটা বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেক্ষেত্রে বামেদের সঙ্গে কংগ্রেসের ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা হয়ে গিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে এই বার্তা, সেই বার্তা ওই জোটের তরফ থেকে কিভাবে নেওয়া হবে এবং পরবর্তী সময়ে সেখান থেকে কোনো রেসপন্স আসে কিনা সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে রাজনৈতিক মহল। একদম উজ্জ্বল। এবং শুধু এটুকুই নয়, তাপস রায় কিন্তু তিনি বলছেন যে বিজেপির ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই মমতার সঙ্গে বাম কংগ্রেসকে আসার কথা বলছেন তিনি। এখানে বক্তা হিসাবে আমি বরানগরের বিধায়ক হিসাবে, বক্তা হিসাবে আমি তো আহ্বান জানালাম, এবং নিশ্চিত এই আহ্বান সর্বত্রই জানানো হবে, এবং সেটা তো আমাদের দলনেত্রী ঠিক করবেন। আমরা নিশ্চিতভাবেই বলবো যে কংগ্রেস যদি এই শক্তিকে মোকাবিলা করতে পারে, বামপন্থীরা মুখ্যত সিপিএম যদি এই শক্তিকে মোকাবিলা করতে পারে, তাহলে পরে নিশ্চয়ই তাদের সঙ্গে সাথ দেব। আর তাদের যদি শক্তিতে তারা যদি মোকাবিলা এই শক্তিকে করতে না পারে, তারা নিশ্চয়ই আমাদের কথা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাববেন যে এই জাতি বিরোধী, জনবিরোধী, ভারত বিরোধী শক্তিকে যদি গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে শায়েস্তা করতে হয়, তাহলে পরে নিশ্চিতভাবেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য সহযোগিতা সমর্থন করা উচিত। বিজেপি নামক যে শাসক দল বা দল রাজনৈতিক দল, সুতরাং তাদের ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো গেল হচ্ছে বাম কংগ্রেসকে আহ্বান তাপস রায়ের যে একসঙ্গে লড়তে হবে, তাহলেই এই বিজেপির কথা বারবার বলছেন তাপস রায়, তাকে তাড়ানো সম্ভব হবে। বামেরা কি ভাবছে? বামেদের বক্তব্য আবার
আব্বাস সিদ্দিকীকে নিয়ে। বামেরা বলছেন যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিমের একটা বেসিক পার্থক্য আছে, কারণ আব্বাস সিদ্দিকী কোনো ধর্মের নামে স্লোগান দেননি। ঠিক কি বলেছেন সূর্যকান্ত মিশ্র, শুনে নেব। আব্বাস সিদ্দিকী যা বলেছেন আমি নিশ্চিত, আমার কাছে টেপ আছে, আমি দেখেছি, সেটা তিনি কেবলমাত্র মুসলমানদের কথা বলেননি। মানে মুসলমান, আদিবাসী, তফসিলি, এটা কোনো ধর্মীয় না, এটা সবাই এই নিপীড়িত মানুষ, যাকে উত্তর ভারতে বহুজন বলা হয়, আমি বহুজন সমাজ পার্টির কথা বলছি না, বহুজন যাকে বলা হয়, এই সামাজিকভাবে যারা নিপীড়নের শিকার, তাদের নিয়ে একটা লড়াইয়ের মঞ্চ এসব কথা বলছেন। তার সঙ্গে অন্যরা যারা বলছে তাদের মধ্যে পার্থক্য আছে আমরা মনে করি। না, সেক্ষেত্রে মিম যদি থাকে এবং মিমের সঙ্গে আব্বাস সিদ্দিকীর যদি জোট হয়, না, সেটা যদির ফদির উপরে হয় না, যদি হবে তখন বলবো। আমাদের অবস্থান খুব স্পষ্ট, ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর সঙ্গে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাকি সব বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর সঙ্গে কোনো সাম্প্রদায়িক শক্তি নয়, এইদের নিয়েই কেবলমাত্র এই লড়াইটা হতে পারে। মিমকে কি মনে করেন আপনারা? কি করেন, সেটা কি করবেন তা আমরা একটা আমরা দেখেছি, কি বলে, বিহারে যেটা হয়েছে সেটা আমরা জানি কি হয়েছে। কিন্তু আমি আবার বলছি যে এর সঙ্গে আব্বাস সিদ্দিকীর পার্থক্য হচ্ছে যে একটা ধর্মের ব্যাপার খালি তিনি বলছেন না, কেবল ধর্মের নামে স্লোগান দেয়নি, সামাজিকভাবে যারা বৈষম্যের শিকার তাদের সবাইকে একটা সংগ্রামের মঞ্চে গড়ে তোলবার। কিন্তু শেষমেশ কি হবে সেটা হচ্ছে পশ্চিমবাংলার নির্দিষ্ট অবস্থায় কে কি অবস্থান নিচ্ছে তার থেকেই ঠিক করতে হবে। কিন্তু এই দুজনকে আমরা এক করার বিরুদ্ধে। উজ্জ্বল, তার অর্থ ভাইজান বা আব্বাস সিদ্দিকী তাকে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবেই দেখছে বামেরা? দেখো, অবশ্যই, কারণ কখনো পর্যন্ত আব্বাস সিদ্দিকী শুধুমাত্র মুসলমানদের কথা বা কোনো নির্দিষ্ট করে কোনো একটি জাতি বা কোনো একটি ধর্মের কথা তিনি বলেননি। তার বক্তব্য যে শুধুমাত্র মুসলমান নয়, আদিবাসী রয়েছে, এখানে অন্যান্য যে সম্প্রদায় রয়েছে, সেই পিছড়ে যে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, একটু কি সূর্যকান্ত মিশ্র যেটার কথা বলছিলেন সেই বিষয়ে কথা বলছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট যে এখানে আব্বাস সিদ্দিকীর সঙ্গে সমীকরণ কী হবে, কারণ এখানটা কিন্তু অনেকটা নরম অবস্থান দেখা যাচ্ছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে দুটো বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এক, যে বিধানসভা নির্বাচনের আগে যে ভোট, সেখানে দ্বিমেরুর ভোট হবে কিনা। দ্বিমেরুর ভোটের ক্ষেত্রে কিন্তু অনেক যে রাজনৈতিক সমস্যা রয়েছে, রাজনৈতিক সমীকরণের অভাব রয়েছে, বা রাজনৈতিক সমীকরণের এখন অনেক ভারসাম্যের পার্থক্য বা সেখানে বদলানোরও সুযোগ রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই রাজনৈতিক দলগুলি তারা এই একই বাক্সে সেখানে আনার ক্ষেত্রে যে আব্বাস সিদ্দিকী, সেই আব্বাস সিদ্দিকী একই বন্ধনীর মধ্যে আনার চেষ্টা করবেন। এবং যে রাজনৈতিক আব্বাস সিদ্দিকীকে একই বন্ধনীতে আনার চেষ্টা করছেন বামেরা। আব্বাস সিদ্দিকী কি ভাবছেন? জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, ভাইজান কি ভাবছে? দেখো সমাদৃতা, তোমাকে জানিয়ে রাখি, আব্বাস সিদ্দিকী কিন্তু 3 বার এখনো পর্যন্ত ডিসেম্বরের 15 তারিখ, জানুয়ারির 10 তারিখ এবং জানুয়ারির 21 তারিখ 3 বার কিন্তু দল ঘোষণা করবে বলে পিছিয়ে গেছে। তার কারণ যে বামেদের সঙ্গে কথা হচ্ছে এবং সেটা আমাদেরকে জানিয়েছে, 2 দফায় কথা হয়েছে এবং 2 দফায় কথা অনেকটাই এগিয়ে গেছে, ফলে আর এক দফা কথা হবে। ফলে তিনি কিন্তু বামেদের সঙ্গে নিয়ে যে ধর্ম নিরপেক্ষ জোট করতে চাইছে, সঙ্গে আরো আঞ্চলিক দলগুলো রয়েছেন 10টি দল, তাদের সঙ্গে জোট করেই যে বিধানসভায় লড়তে চলেছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং সূর্যকান্ত মিশ্র কালকের যে বারাসতে যে প্রেস মিট করে তিনি বলেছেন যে ধর্ম নিরপেক্ষ, এখানে কিন্তু বিমের সঙ্গে যে আব্বাস সিদ্দিকীর যে বৈঠক হয়েছে বা বিমের সঙ্গে আব্বাস সিদ্দিকীর যে জোট হবে এটা কিন্তু তিনি উড়িয়ে দিয়েছেন। তার কারণ হবে কিছু হবে এরকম একটা ব্যাপারটা না, যেটা হবে সেটাই রাজনীতিতে, যেটা হবে সেটাই কিন্তু পরিষ্কার। আর কি তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে আব্বাস সিদ্দিকী কিন্তু ধর্ম নিরপেক্ষ একটি দল। তার কারণ তার সঙ্গে আছে দলিত আছে, মতুয়া আছে, মুসলমান আছে, সমস্ত ধর্মের মানুষরা তার কাছে কিন্তু আছে। ফলে তিনি কিন্তু ধর্ম নিরপেক্ষ দল। তিনি কিন্তু সেই জন্যই বারবার বামেদের সঙ্গে বৈঠক করার কথা বলছেন এবং বারবার এই যে নিজের দল ঘোষণা করবেন, নিজের দল ঘোষণার কথা কি বলেছিলেন আব্বাস সিদ্দিকী? তিনি বলেছেন যে 21শে জানুয়ারি তিনি নতুন দল ঘোষণা করতে চলেছেন। কি বলেছিলেন আব্বাস সিদ্দিকী, একবার শুনে নিতে চাইবো। 2021 জানুয়ারি বাংলার বঞ্চিত, শোষিত, পরদলিত, পিছিয়ে পড়া, মুসলিম, হিন্দু, খ্রিস্টান সমস্ত বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে 2021 পড়েছে। 21শে জানুয়ারি কলকাতা প্রেস ক্লাব থেকে অসহায় মানুষের প্রতীক হয়ে দল ঘোষণা হতে চলেছে। আমি এতটুকু মনে করছি, বাংলায় হয়তো 2021 একটা ইনকলাব আসবে
যেখানে সত্যি হয়তো ৭৪ বছরের শোষিত বঞ্চিত মানুষের হয়তো অধিকারের জন্য একটা কোনো নতুন সরকার আসবে, যেটা আশা রাখছি আমাদের ফ্রন্ট থেকেই হবে। এদিকে লালে ঢাকছে শিলিগুড়ি, সব ওয়ার্ডে সিপিএম এর পতাকায় সাজ, সব বুথে লিফলেট বিলি করবে সিপিএম। স্থানীয়দের সঙ্গে কথা অশোক ভট্টাচার্য সহ নেতৃত্বের। আমরা এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম সরকার। পার্থ, আমরা দেখেছি গোটা রাজ্যে যখন বামেরা ভরাডুবির সম্মুখীন হয়েছে তখনও শিলিগুড়িতে কান্ডারি হয়েছেন অশোক ভট্টাচার্য। এবারেও কি তাই? অশোক ভট্টাচার্যই কি লালের পালে হাওয়া তুলছেন? জানিয়ে রাখি যেটা তুমি বলে যে গোটা রাজ্যে যেখানে লাল নেই সেখানে কিন্তু লাল দুর্গ হিসেবে এখনো রাজ্যে রয়েছে এই শিলিগুড়ি মহকুমা পরিষদ বা শিলিগুড়ি পৌরসভা এবং শিলিগুড়ি বিধায়ক, তিনটি জায়গায় কিন্তু এখানে বামেরা জিতে আসছে। এবারও 21 লড়াইকে সামনে রেখে আজ থেকে কার্যত প্রচার পর্ব শুরু করে দিতে চাইছে বামেরা। ইতিমধ্যে বাম কংগ্রেস জোট হয়েছে এবং শিলিগুড়িতেও বাম এবং কংগ্রেস নেতারা তারা বৈঠক করে তাদের যৌথ কর্মসূচি তারা নিতে সেটা ঘোষণা করেছে। আজ শিলিগুড়ি পৌরসভা 33টি ওয়ার্ড রয়েছে, সেই 33টি ওয়ার্ডই শিলিগুড়ি বিধানসভা। এই 33টি ওয়ার্ডের প্রতিটি বুথ অর্থাৎ 245টা বুথেই কিন্তু আজ দলীয় পতাকা তারা উত্তোলন করবেন বাম নেতাকর্মীরা। পাশাপাশি তারা জনসংযোগ যাত্রা সূচনা করছেন আজ থেকে টানা 7 দিন 17 তারিখ অবধি এই জনসংযোগ যাত্রা কিন্তু মানুষের অভাব অভিযোগ তার সঙ্গে নির্দেশ বিলি করতে 9 দফা দাবিতে, এবং সেখানে তারা উল্লেখ করেছে যে তৃণমূল এবং বিজেপিকে কেন ভোট হয়, কেন বামেদের ভোট, সেটা মানুষকে বোঝাবার চেষ্টা করবেন অশোক ভট্টাচার্য সহ নেতৃত্ব, এবং তারা রাস্তায় নেমে স্থানীয়দের সঙ্গে কথাও বলবেন। ধন্যবাদ পার্থ। নজর রাখবো কেশপুরের দিকে। কেশপুর থেকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কেশপুরে আক্রান্ত বিজেপি। এই মুহূর্তে বড় খবর, কেশপুরে আক্রান্ত বিজেপি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কেশপুরে বিজেপি আক্রান্ত, এরকমটা জানতে পারা যাচ্ছে। ঠিক কি ঘটেছে আমরা জানবো প্রতিনিধি শোভনের কাছ থেকে। শোভন, কি খবর পাচ্ছ? সমাধিত, দেখো নির্বাচন যত এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর কিন্তু ততটাই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক সংঘর্ষে। গতকাল রাতে যেটা তৃণমূলের অভিযোগ যে তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বিজেপির পক্ষ থেকে এবং তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। অপরদিকে পাল্টা কিন্তু এই কেশপুরের আনন্দপুরের বনকাটা গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এর পাশাপাশি বিজেপির কয়েকজনকে মারধর করার কয়েকজনকে মারধর করারও অভিযোগ রয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ সকাল থেকে টহল দিচ্ছে, এলাকা উত্তপ্ত রয়েছে। সমাধিতা, কাদের বিরুদ্ধে অভিযোগ? বিজেপি কর্মীর উপরে হামলা চালিয়েছে তৃণমূল, এরকমটাই অভিযোগ করছে বিজেপি। অপরদিকে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নির্দিষ্টভাবে কারণ নাম উঠে এসেছে কি? এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে, দুপক্ষই এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি কারা এই ঘটনা ঘটিয়েছে, তবে পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে। তৃণমূলের কি বক্তব্য? তৃণমূলের বক্তব্য যে বিজেপি এলাকায় নতুন করে আবার এলাকা দখল এবং সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে এবং গতকাল রাতে তাদের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়, এই অভিযোগ রয়েছে তৃণমূলের। পাল্টা অভিযোগ করেছে বিজেপিও। বিজেপি কর্মীদের মারধরের যে অভিযোগ উঠেছে তাই নিয়ে তৃণমূলের কি বক্তব্য? বিজেপি কর্মীদের উপরে হামলা চালানোর ঘটনার তৃণমূলের যেটা বক্তব্য যে এসব ওরা নিজেদের মধ্যেই এই গন্ডগোল হচ্ছে। আদি বিজেপি আর নতুন বিজেপি মানে যারা কিছু অনুগামীরা গেছে তাদের নিজেদের মধ্যেই এই গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে। এটা তৃণমূলকে দোষ চাপানো হচ্ছে বলেই দাবি। পাল্টা যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, তৃণমূল অভিযোগ তুলেছে, ভাঙচুরের অভিযোগ তোলা হচ্ছে দলীয় কার্যালয়ে, সে বিষয়ে বিজেপির কি বক্তব্য? বিজেপিরও একই বক্তব্য যে তৃণমূল নতুন করে বিজেপি যেহেতু সংগঠন এলাকায় বাড়ছে সেহেতু তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটাকে বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। তবে দুপক্ষই যেহেতু সংঘর্ষের ঘটনা ঘটেছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, দুপক্ষ কিন্তু দুপক্ষকেই দোষারোপ করছে। এখন কি পরিস্থিতি শোভন? এখন এলাকায় পুলিশই টহল চলছে, এলাকায় পুলিশ পিকেটিং করেছে, এলাকায় বেশ কিছু মানুষ ঘরছাড়াও রয়েছে। তবে নতুন করে এখন কোনো সংঘর্ষে সেরকম খবর পাওয়া যায়নি, কিন্তু এলাকা উত্তপ্ত রয়েছে। এই ভাঙচুর এবং পাল্টা ভাঙচুর নিয়ে কোনো লিখিত অভিযোগ কি দায়ের হয়েছে? এখনো পর্যন্ত সেটা দলীয় কর্মীদের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে নেতৃত্বরা জানিয়েছে তারা, তবে নেতৃত্বরা থানায় গিয়েছে, দুপক্ষ থানায় অভিযোগ দায়ের করবে। যদিও এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করেছে কিনা সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। ধন্যবাদ শোভন। কেশপুরে আক্রান্ত বিজেপি এবং অভিযোগ উঠছে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার করেছে দুপক্ষই। থানায় রয়েছে দুদলের নেতৃত্ব,
অভিযোগ দায়ের করবেন তারা, এরকমটাই জানতে পারা যাচ্ছে। এখনো পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, পুলিশি টহলদারি। বিনয় মিশ্র নিয়ে সিবিআই এর নতুন তথ্য। বিনয় মিশ্রের 3টি পাসপোর্টের সন্ধান পেয়েছে পুলিশ। আরেকবার জানিয়ে রাখতে চাইবো, বিনয় মিশ্র কয়লা কাণ্ডে বিনয় মিশ্র, তার খোঁজে রয়েছে পুলিশ এবং সিবিআই এর নতুন তথ্য। বিনয় মিশ্রের 3টি পাসপোর্টের সন্ধান পেয়েছে পুলিশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকান্তর কাছ থেকে। সুকান্তের 3টি পাসপোর্ট কোথাকার, কি জানতে পারছো? সিবিআই সূত্রে খবর যেটা, যে বিনয় মিশ্রা কয়লা এবং গরু পাচার কাণ্ডে যে অন্যতম অভিযুক্ত, যেটা জানা যাচ্ছে যে তার 3টি পাসপোর্টের সন্ধান পেয়েছে সিবিআই। একটি ভারতীয়, একটি দুবাইয়ের এবং আরেকটি সিবিআই তরফে তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত রিভিল করা যায়নি। তবে চাঞ্চল্যকর তথ্য যেটা, যে গত 31 তারিখে অর্থাৎ 31শে ডিসেম্বর যখন বিনয় মিশ্রা 4টি প্রপার্টিতে রেড করা হয়, তখন তারা সেখানে জানতে পারে যে সে 23শে সেপ্টেম্বরই দেশ ছেড়ে দুবাইতে চলে যায় এবং সেদিনকেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। এই লুকআউট নোটিশ জারির পরেও সে দুবাই পাসপোর্টকে ব্যবহার করে দিল্লি এয়ারপোর্টে নামে এবং দিল্লি এয়ারপোর্ট থেকে নেমে সে গুড়গাঁওতে যায়। এবং তোমাকে বলে রাখবো যে শেষ 12 দিনে সে দুবার লুকআউট নোটিশ জারি সত্ত্বেও সে কিন্তু ভারতবর্ষে সে প্রবেশ করেছে এবং তার ব্যক্তিগত কাজ মিটিয়ে সে দিল্লি এয়ারপোর্ট হয়ে ফের দুবাইতে চলে গেছে। মূলত অভিবাসন দপ্তরের যেটা নিয়ম, যে সিবিআই যে লুকআউট নোটিশ জারি করেছে সেটা কিন্তু ভারতীয় পাসপোর্টের ভিত্তিতে, অর্থাৎ ভারতীয় পাসপোর্টের যে নাম্বার রয়েছে সেই পরিপ্রেক্ষিতে যখন সে কোনো এয়ারপোর্ট থেকে ক্রস করবে বা সেখান থেকে যাতায়াত করবে তখন তাকে ধরা সম্ভব। কিন্তু যেহেতু সে দুবাইয়ের পাসপোর্ট ব্যবহার করে এসেছে, ফলত তাকে ধরা সম্ভব হয়নি। এছাড়া আরো একটি পাসপোর্ট জানা গেছে, কিন্তু সেটা রিভিল করা হয়নি সেটা কোন দেশে। তবে এটা অবশ্যই একটা চাঞ্চল্যকর তথ্য যে একটি ভারতীয় পাসপোর্ট ছাড়াও সে আরো 2টি পাসপোর্ট ব্যবহার করে এদেশে এসে এবং লুকআউট নোটিশ জারির পরে সে ফের দুবাইতে চলে গিয়েছে। ধন্যবাদ সুকান্ত। এদিকে কয়লা গরু পাচার কাণ্ডে অশোক মিশ্রকে ফের তলব। বাঁকুড়ার আইসি অশোক মিশ্র, আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বাঁকুড়ার আইসি অশোক মিশ্র, তাকে ফের তলব করা হলো। সিবিআই ফের তলব করলো তাকে কয়লা ও গরু পাচার কাণ্ডে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করলো সিবিআই। কয়লা ও গরু পাচারে অশোক মিশ্রকে ফের তলব সিবিআই এর। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনুপের কাছ থেকে। অনুপ, কেন আবারও তলব অশোক মিশ্রকে? তুমি জানো যে গতকালই নিজাম প্যালেসের সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরে অশোক মিশ্রকে দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তো বারবার তাকে নোটিশ করা হচ্ছিল। দ্বিতীয়বার নোটিশে কিন্তু পরবর্তী সময়ে এবং সিবিআই বাঁকুড়ার এসপি কে নোটিশ করার পরবর্তী সময় কিন্তু অশোক মিশ্র গতকাল সিবিআই দপ্তরে এসে হাজির হয়। তাকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে বেশ কিছু তথ্য কিন্তু তার থেকে জানতে চাওয়া হয়েছিল। গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কাদের কাছে মূলত এই সমস্ত কয়লা এবং গরু পাচারের টাকা কিভাবে পৌঁছে যেত। আয়কর দপ্তরে বিনয় মিশ্র এবং অশোক মিশ্র কিন্তু নামটা ছিল প্রথমে উঠে এসেছিল। পরবর্তী সময় সিবিআই কিন্তু তদন্ত করে এবং অশোক মিশ্র গতকালই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। বেশ কিছু ডিআইজি যে পদমর্যাদা অফিসারের নাম কিন্তু এখানে উঠে এসছে। পরবর্তী সময় তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে। আয়কর দপ্তরে যে সমস্ত নথি, সেই নথিগুলো নিয়েও কিন্তু আবারও তাকে তলব করা হয়েছে। তৃতীয়বারের জন্য তাকে নোটিশ করা হয়েছে এবং সেখানে সরাসরি বেশ কিছু নথি কিন্তু জমা করতে ইতিমধ্যেই নির্দেশ দিচ্ছে সিবিআই। ধন্যবাদ অনুপ।